মডার্ন যুগের এক আর্মি এজেন্ট টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীন কালের এক শয়তানি অত্যাচারী মায়ের দেহে, যে কিনা তার 4 মেয়েকে ভীষণই অত্যাচার করত। এবার মডার্ন যুগের মেয়েটি এসে পরিবারে কি বদল ঘটাবে এবং সে কি পারবে তার পরিবারকে একটা হ্যাপি ফ্যামিলি করে তুলতে, সেই নিয়েই একটা মিষ্টি টাইম ট্রাভেল ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র জেনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জেনের হঠাৎই ঘুম ভাঙে প্রাচীন যুগে। সে ঘুম থেকে উঠেই দেখে যে তার মুখের দিকে 4টি মেয়ে এবং একটি ছেলে খুবই ইগার হয়ে দেখছে এবং জেন তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে তাদের দিকে ঘুষি বাগিয়ে তাকায় যে কি ব্যাপার, তোমরা আমার থেকে কি চাও। এবার ছেলেটি মানে আর্চি বলে ওঠে যে মা, তুমি উঠে গেছো, তোমার জন্য আমরা খাবার তৈরি করে রেখেছি, তুমি খেয়ে নাও। এবং বাকি 2টি মেয়ের মধ্যে 2জন তো বলে ওঠে যে সারাদিন তো তুমি কোনো কাজ করোই না, খালি তুমি জুয়া খেলো, আমরা রান্না করে রেখেছি, এখন সেটা খেয়ে দয়া করে আমাদের উদ্ধার করো। আমরা দেখতে পাই যে ছোট একটি বাচ্চা রুবি সে তার মায়ের দিকে মানে জেনের দিকে একটি বাটি হাতে এগিয়ে যায়, যার মধ্যে সে কিছুটা ফেনা ভাত বানিয়েছিল, কিন্তু খাওয়ার সময় জেনের হাত থেকে সেটা পড়ে যায়। এবং তখনই জেনের আগের দৃশ্য মানে মডার্ন যুগের দৃশ্য আমরা দেখতে পাই সে আসলে একজন আর্মির এজেন্ট ছিল এবং সে কোনো একটা মিশন করতে গিয়েই মারা গেছিল। এবার জেন তো চেঁচিয়ে ওঠে যে কি, আমি এত বড় একজন অফিসার হয়ে একটা সাধারণ গুন্ডার হাতে মারা গেলাম, আমি তাকে ছাড়বো না। এবং রুবি মানে ছোট বাচ্চাটি তো তখনই জেনের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে যে মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আবার রান্না করে দিচ্ছি, কিন্তু আমাকে তার জন্য মেরো না। আমরা সেখানে দেখতে পাই জেনের বড় মেয়ে লিলিকে এবং লিলির জামাই মানে লিলির স্বামী ছিল আর্চি। লিলি ছাড়াও জেনের অপর 2 মেয়ে ছিল, যাদের নাম ছিল জয়ী এবং মেরি, এবং তাদের সকলেরই তাদের মাকে নিয়ে প্রচুর কমপ্লেন ছিল, কারণ তাদের মা কেবলমাত্র গ্যাম্বেল করতো, কোনো কাজকর্ম করতো না এবং সারাক্ষণ এই 4 মেয়েকে অত্যাচার করতো, জ্বালাতন করতো। এমনকি গ্যাম্বেল করতে গিয়ে সে তো নিজের 4 মেয়েকে পারলে বিক্রিও করে দেয়, এমন অবস্থা ছিল। এবং তখনই জেনের মাথায় আসে এই মহিলা স্মৃতি, মানে এই অত্যাচারী শয়তান মহিলা স্মৃতি, যে কিনা এই মেয়েদেরকে এত অত্যাচার করতো যে বলার কথা না। এমনকি সে তো তার মেজো মেয়ে জয়ীকে রীতিমতো টাকার বদলে বিক্রিও করে দিতে গেছিল। জেন বুঝতে পারে যে সে অত্যন্ত অত্যাচারী একজন মহিলার দেহে চলে এসেছে, যাকে কিনা তার পরিবারের কেউই সহ্য করতে পারে না। এবং এই মহিলা শারীরিকভাবেও খুব একটা স্ট্রং না, কারণ তার পরিবার তো খুব একটা ভালো খাওয়া দাওয়াই করতে পারতো না। যেটুকু টাকা তারা রোজগার করতো তার মধ্যে অর্ধেক তো মহিলা এমনিও জুয়া খেলে উড়িয়ে দিত। এবং তখনই জেন লক্ষ্য করে তার হাতের আংটিটা, এবং জেন ভাবে যে যাক, তাহলে অন্তত এই জাদু এই ঝর্ণার আংটিটা আমার কাছে রয়েছে, এই ঝর্ণার জল খেয়ে আমি অন্তত নিজেকে আগের মতো স্ট্রং করে তুলতে পারবো। এবং জেন তো তখনই সবাইকে বলে যে তোমরা যাও গিয়ে খাওয়া দাওয়া করে নাও, আমি এখন কিছু খাবো না। এবং এই বলে জেন তার ওই জাদুই ঝর্ণার আংটি থেকে এক বাটি জল আনিয়ে সেই জাদুই জলটা পান করে। অপরদিকে আমরা জেনের বাড়ির লোকেদের দেখতে পাই, যাদের মধ্যে জেনের বড় মেয়ে লিলি, তার স্বামী আর্চি, তার বাকি 2 মেয়ে জয়ী এবং মেরি এবং তার সবচেয়ে ছোট মেয়ে রুবিকে আমরা দেখতে পাই। এবার তারা তো আলোচনা করছিল যে অন্য সময় মাই সবার আগে খায়, আর আজকে মা বলল আমাদের খেয়ে নিতে, কিছু একটা গড়বড় নেই তো। এবং তারা তো সন্দেহ করছিল যে মা কি আমাদেরকে কোনোভাবে খাবারে বিষ মিশিয়ে মারার চেষ্টা করছে নাকি। এবার জেন তো বাইরে এসে পরে দেখে যে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। জেন ভাবে যে মডার্ন যুগে আমি তো সারা জীবন একাই কাটিয়েছি বলা যায়, পরিবার বলতে আমার কিছুই ছিল না, আর হঠাৎ করে প্রাচীনকালে এসে আমার 4টে মেয়ে কোথা থেকে গজিয়ে গেল। এখন এমন একটা লোকের দেহে এসেছি যার সম্পর্ক তার মেয়েদের সাথে এতই খারাপ যে বলার কথা না। এখন আমি এই সম্পর্ক কি করে ঠিক করব। এবার জেন তো তখনই লিলিকে জিজ্ঞাসা করে যে সবার খাওয়া হয়ে গেছে। লিলি বলে ওঠে যে হ্যাঁ সবার হয়ে গেছে, তোমার জন্য খাবার রাখা আছে, তুমি খেয়ে নাও, কিন্তু তুমি যদি আমার বোনেদের কোথাও বিক্রি করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই বলে লিলি তো ঝাড়ুই বাগিয়ে তুলেছিল এবং জেন তো তখনই তাকে শান্ত করে যে না না, আমি এমন কিছু করব না। আসলে তার মেয়েরা তাকে খুবই ভয় পেত এবং সন্দেহ করত, কারণ আগে সে এতই শয়তানি করেছে যে বলার কথা না। এবং তারই মাঝে হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে এই গ্রামের পুলিশ ফিলিপ। আমরা দেখতে পাই যে সে তো বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে সেখানে এসেছিল এবং সে বলে ওঠে যে এই বাড়িতেই জেন থাকে তাই না, জেনের নাকি শুনেছি 4টে খুব সুন্দরী মেয়ে রয়েছে,
তা জেন গ্যাম্বেল হাউস থেকে যত টাকা ধার করেছে সেই টাকা তো সে শোধ করতে পারেনি, তাই আজকে আমরা টাকা ফেরত দিতে এসেছি। লিলি তো সঙ্গে সঙ্গে তার ঝাড়ু নিয়ে এগিয়ে যায় এবং সে তো ফিলিপকে ঝাড়ু দিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু ফিলিপ ছিল একজন দারোগা, সে ওই ঝাড়ু ছুঁড়ে ফেলে দেয়। ফিলিপ বলে ওঠে যে তুমি জেনের বড় মেয়ে তাই না, তুমি আমাকে মারতে এসেছো, হা হা, এই ধরনের মেয়েদের আমার খুব ভালো লাগে। এবং এই বলে সে তো লিলির সাথে অসভ্যতা করতে যাচ্ছিল, কিন্তু তখনই জেন তার ভাতের বাটি ফিলিপের মুখে ছুঁড়ে মারে। ফিলিপ বলে ওঠে যে তোমার সাহস তো কম না, তুমি আমার উপর আক্রমণ করাচ্ছ। এবং এই বলে ফিলিপ ওই বাটিটা আবারও লিলির দিকে ছুঁড়ে মারছিল, কিন্তু তখনই জেন সেই বাটিটা একদম খপাত করে ক্যাচ করে নেয়। জেন মনে মনে ভাবে যে যাক, ওই জাদুই ঝর্ণার জল কাজে দিয়েছে, আমি কিছুটা হলেও রিকভার করতে পেরেছি, আর এই আরশোলাগুলোকে মারার জন্য সেইটুকু ক্ষমতাই যথেষ্ট। এবার জেন তো তখনই বলে ওঠে যে তুমি আমার খোঁজ করছো, ডাইরেক্ট আমার সাথে কথা বলো, কি কথা বলার আছে তোমার। ফিলিপ তো বলে ওঠে যে ওরে বুড়ি, তুই যে 300 টাকা ধার করেছিস সেই টাকাগুলো আগে শোধ কর, তা না হলে তোকে এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাব। আর তুই যদি সেই টাকা শোধ করতে না পারিস তাহলে তোর একটা মেয়েকে আমাদের দিয়ে দে, তাহলেই হবে মজা। এবার জেন তো তখনই তাকে এক ঘুষি মেরে তার দাঁত ভেঙে দেয়। ফিলিপের একটা সোনার দাঁত লাগানো ছিল এবং জেন তো ঘুষি মেরে ওই সোনার দাঁতটাই ভাঙে। ফিলিপ তো প্রচন্ড রেগে গিয়ে তার সৈন্যদের বলে যে এখনই এই বুড়িটাকে ধরো। আমরা দেখতে পাই লিলি তো তখনই ঝাড়ু নিয়ে তার মাকে সাহায্য করতে গেছিল, কিন্তু তার সাহায্যের কোনো দরকারই জেনের হয় না, কারণ জেন ছিল একজন খতরনাক ফাইটার। আমরা দেখতে পাই জেন তো একা হাতেই সেই সবাইকে কাবু করে দেয় এবং তার মারপিট করার ক্ষমতা দেখে ফিলিপের হাওয়া তো একদম টাইট হয়ে গেছিল। জেন বলে ওঠে যে যত টাকা ধার আছে সেই টাকা আমি কিছুদিনের মধ্যেই শোধ করে দেব, কিন্তু ততদিন তোমার সাহস জানি না হয় আমার বাড়িতে আসার। আমার মেয়েদের দিকে যদি নজর তুলেও দেখার চেষ্টা করেছো তাহলে তোমার এই চোখ কিন্তু আমি আর চোখের জায়গায় রাখবো না। ফিলিপ তো ভয় পেয়ে সেখান থেকে পালায়। অপরদিকে আমরা আর্চিকে দেখতে পাই যে কিনা জঙ্গলে কাঠ কাটতে গেছিল এবং তখনই তাকে গ্রামের একজন খবর দেয় যে তোমার বাড়িতে তো বিশাল ঝামেলা হচ্ছে, এবং আর্চি তো বন্ধুরামের মতো ছুটতে ছুটতে বাড়িতে আসে। আসলে আর্চি একদমই হাবা গোবা মার্কা একটা ছেলে ছিল এবং তার শাশুড়ি তো এতটাই দরজাল ছিল যে আর্চি তার ভয়েই একদম জড়সড় হয়ে থাকতো। জেন মানে কিনা প্রাচীন যুগের জেন, আগের শয়তান জেন জামাইকে একদমই আদর করতো না, তাকে দিয়ে কাজ করাতো, তাকে সবার শেষে খেতে দিত এবং তার ওপর যা অত্যাচার করতো বলার কথা না। কিন্তু আর্চি তারপরেও লিলিকে ভালোবেসে এই বাড়িতেই থাকতো। এবার আর্চি তো বাড়িতে এসে লিলিকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। আর্চি মনে মনে ভাবে যে এবার নিশ্চয়ই আমার শাশুড়ি আমাকে খুব পিটাবে, এবং লিলি তো সঙ্গে সঙ্গে আর্চির সামনে এসে বলে যে মা, তুমি কিন্তু ওকে মারবে না, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে পালাবো। জেন তো তাকে এমনিও মারতো না, জেন বরং আর্চিকে বাহবা দিয়ে বলে যে খুব ভালো, তুমি যে লিলির জন্য এত চিন্তা করো সেইটা দেখে আমার ভালো লাগছে, কিন্তু এরকম কুঁজো হয়ে দাঁড়িয়ে আছো কেন? সবসময় চোখ সোজা করে বুক চিতিয়ে দাঁড়াবে। এবং সে তো একটা ঝাড়ু নিয়ে আর্চির পশ্চার একদম ঠিক করে দেয় যে তুমি একটা পুরুষ, তোমার হাঁটু এরকম নড়বড় করছে কেন? সবসময় একদম শক্ত সমর্থ হয়ে দাঁড়াবে। এবার এই বলে সে তো সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই আর্চি বলে ওঠে যে লিলি, এটা সত্যিই তোমার মা তো? এটা কোনো রাক্ষসী বা ডাইনি না তো যে তোমার মায়ের শরীরে বাসা বেঁধেছে? কারণ এর সাথে তোমার মায়ের তো কোনো মিলই পাচ্ছি না। এবং এই কথা তো জেন শুনতে পায়। জেন মনে মনে ভাবে যে এদের মধ্যে বেশি সন্দেহ জাগানো যাবে না, এবং জেন বলে ওঠে যে এই, তোমাদের এত কথা কিসের, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আর্চি বলে ওঠে যে না না, তোমার মা তোমার মাই আছে, এরকম দরজাল একমাত্র তোমার মাই হতে পারে। এবার লিলি তো তখনই খাবার নিয়ে গিয়ে জেনের ঘরের দরজার সামনে রেখে দেয় এবং জেন দেখে যে লিলি কিছু জঙ্গলি সবজি দিয়ে এরকম বান মতো বা মোমো মতো বানিয়েছিল। জেন বুঝতে পারে যে এরা আসলে খুবই কষ্ট করে জীবনযাপন করে, এবং জেন তো মনে মনে ভাবে যে এখন যখন প্রাচীনকালে চলে এসেছি তাহলে এখানেই আমায় জীবন ধারণ করতে হবে, আর ওই 300 টাকাও আমাকে জোগাড় করতে হবে ধারটা শোধ করার জন্য। এবার ততক্ষণে বাকি 3 মেয়ে মানে জোই, মেরি আর রুবিও বাড়িতে চলে এসেছিল, এবং আমরা দেখতে পাই তারা তো বাড়িতে এসেই দেখে যে বাড়ির সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ জেন যে ফাইট করেছিল তার জন্যই তো সব জিনিস এদিক ওদিক হয়েছিল। তারা তো ভয় পেয়ে যায় যে নিশ্চয়ই তাদের মা আবারও কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে, কিন্তু লিলি তখনই তাদেরকে বলে যে না, মা আগের থেকে বদলে গেছে এবং মা তার প্রাণ বাঁচিয়েছে, এমনকি মা তো এটাও বলেছে যে আমার মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। এই কথা শুনে বাকি মেয়েরা তো একদমই চমকে যায় যে এটাও কি সম্ভব হতে পারে, নিশ্চয়ই কিছু একটা গড়বড় তো রয়েছে।
এবার আমরা দেখতে পাই যে তারা তো দুপুরবেলা সবাই খেতে বসেছিল এবং এর আগে জেন কখনোই তার জামাইকে মানে আর্চিকে এক টেবিলে খেতে বসতে দিত না। সবার খাওয়া হয়ে গেলে তারপর আর্চিকে খেতে দেওয়া হতো এবং জেন তো খেতে বসে সবার আগে আর্চিকে টেবিলে ডাকে। সকলেই তো অবাক হয়ে যায় যে আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে, না হলে মা এমনটা কেন করছে। এবং জেনের মেয়েরা সকলেই তো খুবই শক্ট হয়ে গেছিল। জেন তো তখনই বলে ওঠে যে আর্চি, কালকে সকালে তুমি আমার সাথে পাহাড়ে যাবে। পাখিরা তো চমকে যায় যে কেন একে পাহাড়ে নিয়ে যাচ্ছে, তাহলে কি একে ভালো মন্দ খাইয়ে তারপরেই খতম করে দেবে। জেন বলে ওঠে যে কালকে আমি ওকে নিয়ে যাচ্ছি কারণ আমার কিছু সাহায্য দরকার, আসলে জঙ্গলে আমি একটা কাজ করতেই যাচ্ছি। কিন্তু তার মেয়েরা তো তাকে খুবই সন্দেহ করছিল, মানে লিলির তো রীতিমতো ভয় লেগে গেছিল যে কালকেই সে বিধবা হয়ে যাবে কিনা। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জেন আর্চিকে নিয়ে জঙ্গলে যায় এবং তারা যখন গ্রামের রাস্তা দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল সকলেই জেনকে দেখে নিজেদের দোকান বন্ধ করে দেয়, সবকিছু খাবার ঢাকা দিয়ে দেয়, মানে অদ্ভুত রকম রিয়াক্ট করে। জেন বুঝতে পারে যে তার মানে সে এতটাই কুখ্যাত ছিল যে কেউই তাকে সহ্য করতে পারে না, কেবলমাত্র তার পরিবারের লোক না, গোটা গ্রামই তাকে সহ্য করতে পারে না। এবং গ্রামের লোকেরা তো মনে মনে ভাবছিল যে জঙ্গলে গিয়ে জেন আর ফেরত না এলেই ভালো হয়। যাই হোক, জেন তো এবার জঙ্গলে পৌঁছে গেছিল এবং কিছু দূর গিয়ে সে মাটিতে একটা বাঘের পায়ের দাগ দেখতে পায়। জেন সঙ্গে সঙ্গে সেই পায়ের ছাপ পরীক্ষা করে এবং জেন বুঝতে পারে পায়ের মাপ দেখে যে বাঘটার সাইজও বেশ ভালো হবে। এবার প্রাচীনকালে বাঘের চামড়ার দাম তো বিশাল ছিল এবং বাঘ শিকার করাও খুব কঠিন বিষয় ছিল। তাই জেন মনে মনে ভাবে যে আমি আজকে বাঘ শিকার করব। সে আজকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক কতটা ওজন তুলতে পারো, এবং আর্চি তো বলে যে সে ভালো রকমেরই ওজন ক্যারি করতে পারে। এবং আর্চি তো বলে ওঠে যে কিন্তু কেন, তুমি আমার দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছ কেন। জেন বলে যে যাও তুমি ওই গাছটার সামনে গিয়ে দাঁড়াও। আর্চি তো ভয়ে ভয়ে সেই গাছের সামনে গিয়ে দাঁড়ায় এবং জেন তখনই দুটো গাছের মধ্যে দড়ি বেঁধে একটা ট্র্যাপ বা একটা ফাঁদ পাতে এবং সে আর্চিকেই টোপ হিসেবে ব্যবহার করে। আর্চি তো এমনিও সবসময় ভয় থাকতো এবং এরকম অবস্থায় সে তো আরোই ভয় পেয়ে গেছিল। আর্চি তো ভয় ভয়ে বলছিল যে মা তুমি কোন দিকে গেলে। আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বাঘ আসে এবং সেই বাঘ আর্চির ওপর হামলা করতে যায়, কিন্তু আর্চির ওপর হামলা করতে গিয়েই বাঘটা জেনের পাতা ফাঁদে পা দেয় এবং বাঘটা তো দড়ির মধ্যে পেঁচিয়ে খুবই ঘাউমাউ করছিল। আর্চি তো এই দৃশ্য দেখে ভয় একদম শেষ এবং তখনই জেন গাছের ওপর থেকে একটা ছুরি নিয়ে বাঘের ওপর লাফিয়ে পড়ে। আসলে জেন একটা গাছের মগডালে উঠে এই বাঘের জন্যই অপেক্ষা করছিল এবং সে তো খুবই সাহসিকতার সাহায্যে ওই ছুরি দিয়েই বাঘটাকে হত্যা করে এবং সে একটা দারুণ বাঘ শিকার করে ফেলে। তার শিকার করা হয়ে যায় তবুও আর্চির ভয় পাওয়া থামে না এবং সে চোখ খুলে জেনকে রক্তাক্ত অবস্থায় দেখে ভাবে যে জেন মনে হয় বাঘের হাতে মারাই পড়েছে এবং এটা জেনের ভূত। আর্চি বলে ওঠে যে না না প্লিজ আমাকে ভয় দেখিও না, আমি জানি তুমি মরে গেছো। জেন বলে যে আরে আমি মরিনি, তাড়াতাড়ি বাঘটাকে কাঁধে নিয়ে নাও, এই বাঘটাকেই আজকে আমরা বিক্রি করব। এবার আর্চি তো সেই বাঘের ছাল বা বাঘটাকে কাঁধে তুলে নেয় এবং তারা সেটা নিয়ে বাজারের দিকে রওনা হয়। এবার বাঘের ছাল বিক্রি হচ্ছে দেখে অনেকেই তো জড়ো হয়ে গেছিল এবং সেখানে আমরা একজন মার্কুইসকেও দেখতে পাই যে কিনা বাঘ কেনার জন্য এসেছিল। জেন বলে ওঠে যে নিলামে যে সবচেয়ে বেশি টাকা দিতে পারবে তাকেই আমি বাঘ বিক্রি করব। এবার দাম তো আস্তে আস্তে উঠতে থাকে, কেউ বলে 50 টাকা, কেউ বলে 100 টাকা এবং শেষ অবধি ওই মার্কুইস বলে ওঠে যে আমি 150 টাকা দিতে পারি। এবার জেন মনে মনে ভাবে যে 150 টাকা খুবই কম হয়ে যাচ্ছে, তাছাড়া এই টাকা দিয়ে সে ওই ধার দেনাও শোধ করতে পারবে না। জেন বলে যে আমার 300 টাকা চাই, কিন্তু মার্কুইস তো রাজি হচ্ছিল না যে না আমি বাঘের ছালের জন্য 300 টাকা দেবো না। জেন বলে ওঠে যে প্রতিদিন বাজারে নিশ্চয়ই বাঘের ছাল বিক্রি হয় না, সুতরাং তার দামটাও যে অন্যান্য জিনিসের থেকে বেশি হবে সেটাই তো স্বাভাবিক। এবং তখনই তো মার্কুইস বলে ওঠে যে তুমি আমার কথা শুনবে না, তুমি জানো না আমার কথাই এই বাজারের শেষ কথা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু এক্ষুনি আমি সিপাই ডাকবো, আর তুমি যদি আমার দামে আমাকে না বিক্রি করতে চাও তাহলে জানবে যে তোমাকে এটা বিনামূল্যেই বেচতে হবে। এবং এই বলে মার্কুইস তো তার সেনাদের সঙ্গে সঙ্গে জেনের ওপর হামলা করিয়ে দেয়। এবার জেন তো তখনই আর্চিকে পরিচালনা করে যে আর্চি এক্ষুনি নিচে ঝোঁকো, আর্চি এক্ষুনি ডান পা তোলো। এবং আর্চি তার শাশুড়ির কথা মতো চলে সেই দুই সৈন্যকে ভালোই পিটুনি দেয়, মানে আর্চি নিজেও বুঝতে পারছিল না যে সে কি করে এদেরকে মারছে, কিন্তু আর্চির ক্ষমতা বলতে গেলে জেন আনলক করে দিয়েছিল
একদিকে জেন লাঠি দিয়ে তাদেরকে সামাল দিচ্ছিল, অন্যদিকে তার পরিচালনায় আর্চি তো ওই গুন্ডাদের ভালোই ধোলাই দেয়। এবং এই সব ঝামেলা দেখে সেখানে হাজির হয় তাদের গ্রামের সিপাহী ফিলিপ। এবার ফিলিপ তো প্রথমে জেনকে পিছন থেকে দেখতে পায়। সে বলে ওঠে যে কে এখানে এত ঝামেলা করছে, হ্যাঁ আমি এসে গেছি, এখন এদেরকে আমি মজা দেখাবো। এবং জেন তো তখনই পিছন ফিরে বলে যে ফিলিপ তুমি আমাকে মজা দেখাবে, কি মজা দেখাবে দেখাও। এবং ফিলিপ তো তাকে দেখেই প্রচন্ড ভয় পেয়ে যায়। ফিলিপ এবং তার সৈন্যরা সকলেই তো হাঁটু গেড়ে জেনের সামনে বসে পড়ে যে না না ম্যাডাম, আমাদের খুব ভুল হয়ে গেছে। ফিলিপ মনে মনে ভাবে যে এই মহিলা একা একটা বাঘ শিকার করে ফেলেছে, এই মহিলার সাথে তো কোনো রকমেই পাঙ্গা নেওয়া যাবে না। এবং জেন তো তখনই বলে ওঠে যে ফিলিপ তুমি কি এই বাঘের ছালটা কিনবে নাকি? তাহলে আমি তোমাকে 350 টাকা এটা বিক্রি করতে রাজি আছি, এমনিতেও আমার ধার ছিল তোমার কাছে, তাহলে সেই 300 টাকা মুকুব হয়ে গেল, এখন আমাকে 50 টাকা দিয়ে তুমি এই বাঘের ছাল নিয়ে যাও। এবার ফিলিপ তো এতই ভয় পাচ্ছিল যে সে তো টাকা দিয়ে সেখান থেকে কেটে পড়ে বাঘের ছাল নিয়ে। এবং জেন আর আর্চি তো 50 টাকা লাভ করে বাড়ির দিকে ফিরছিল। আর্চি তো খুবই অবাক হয়ে যাচ্ছিল যে তার শাশুড়ি এতটা কি করে বদলে গেল। এবং সে বলে ওঠে যে মা সত্যি তুমি আগের থেকে খুবই বদলে গেছো, আমার খুব অবাক লাগছে। জেন বলে যে কেন, তুমি কি চাও যে আবার আগের মতো হয়ে যায়? কোনটা তোমার বেশি পছন্দ? আর্চি তো বলে ওঠে যে না না কখনোই না, তোমার এই ভার্সনটা আগের থেকে অনেক ভালো। এবার অপরদিকে আমরা বাড়িতে অপেক্ষারত লিলি, জয়ী, মেরি এদেরকে দেখতে পাই। এবং তারা তো খুবই চিন্তায় পড়ে গেছিল। তারা ভাবছিল যে যতই হোক না কেন জেন তো তাদের সেই শয়তান মাই, তাই না? তাহলে আর্চিকে নিয়ে গিয়ে সে জঙ্গলে কি করেছে, তারা এখনো ফিরছে না, এত রাত হয়ে গেল, নিশ্চয়ই জেন কিছু একটা খারাপ করেছে। এবং লিলিও তো চিন্তায় পড়ে গেছিল যে তার বরটা এখনো বেঁচে আছে কিনা। এবং তখনই সেখানে জেন ঢোকে এবং জেনের শরীরে তো বাঘের রক্ত লেগেছিল। তাকে দেখে লিলি তো সঙ্গে সঙ্গে ছুটে যায় যে মা আর্চি কোথায় রয়েছে। জেন বলে ওঠে যে আর্চি আসলে ওর সাথে আমি জঙ্গলে বাঘ শিকার করতে গেছিলাম, তোমাদের কি বলবো, আর্চি কি বোকা, ও তো মনে হয় এতক্ষণে বাঘের পেটেই চলে গেছে। এই কথা শুনে লিলি, জয়ী এরা তো একদমই হতবাক হয়ে যায়। লিলি তো তার মাকে অভিশাপ দিতে শুরু করে যে তোমার মতো মা আমি কেন পেলাম। এবং সকলেই তো জেনের ওপর খুব রাগারাগি করছিল। কিন্তু তখনই সেখানে আর্চি প্রবেশ করে। আসলে আর্চি বাজার করে ফিরছিল বলে তার আসতে একটু দেরি হলো। এবং আর্চিকে অক্ষত অবস্থায় দেখে সকলেই তো স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এবং তারা দেখে যে আর্চি তো তাদের সকলের জন্য মাংস কিনে এনেছে, এমনকি সকলের জন্য নতুন জুতোও কিনেছে, এমনকি নতুন জামা, বান, অনেক কিছুই তারা কেনাকাটি করে এনেছে। এই সব তো তাদের কাছে একদম স্বপ্নের মতো ছিল। আর্চি তো সকলকে বলে যে জেন আজকে কিভাবে সাহসিকতার সাথে সব কিছু করেছে। এবং তারা বোনেরা বুঝতে পারে যে তারা মাকে ভুলই ভাবছিল। আর্চি তো জেনের কিনে দেওয়া একটা রুটি তার স্ত্রীর সাথে শেয়ার করে নেয় যে এটা আমাকে মা কিনে দিয়েছিল, কিন্তু আমি তোমার সাথে খাবো বলে রেখে দিয়েছি। এবং তারা দুজনে অর্ধেক অর্ধেক শেয়ার করে খায়। আচ্ছা তোমাদের জীবনেও কি এমন কেউ আছে, ভাই বোন বা মা বাবা বন্ধু, এমন কেউ যার সাথে তোমরা সব কিছু অর্ধেক অর্ধেক শেয়ার করে খাও? থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। অপরদিকে আমরা জেনকে তার ঘরে দেখতে পাই। এবং জেন তো ভাবছিল যে আজকে এত খাটুনির পর আমার পিঠে খুবই ব্যথা করছে, এখন যদি মডার্ন যুগের মতো একটা পিঠে ব্যথার ওষুধ থাকতো খুব ভালো হতো। এবং তখনই জেন তার আংটির সাহায্যে সেখানে একটা ওষুধ পেয়ে যায়। জেন বুঝতে পারে যে তার এই জাদুই ঝর্ণা বা জাদুই আংটি আপগ্রেড হয়ে গেছে, এখন সে কেবলমাত্র ঝর্ণার জল ছাড়া অন্য জিনিসও পাবে। এবার জেন তো সঙ্গে সঙ্গে ওষুধটা পিঠে লাগিয়ে নেয়। এবং তখনই ঘরের মধ্যে রুবি হাজির হয়। আমরা দেখতে পাই যে রুবি তো 1 গামলা গরম জল সেখানে এনেছিল, সে তার মায়ের পা ধুয়ে দেওয়ার জন্য, পা টিপে দেওয়ার জন্যই এনেছিল। কিন্তু জেন তো তাকে সেখান থেকে চলে যেতে বলে। জেন বলে যে থ্যাংক ইউ, কিন্তু তোমাকে এত কষ্ট করতে হবে না। রুবি তো অবাক হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবং তাকে হতভম্ব অবস্থায় দেখে জয়ী তো তাকে জিজ্ঞাসা করে যে কি হলো, শয়তানিটা নিশ্চয়ই তোমাকে আবার বকাবকি করেছে তাই না? আমি জানতাম ওই মহিলা কোনোদিন বদলাবেই না। এবং রুবি বলে ওঠে যে না, মা আমাকে থ্যাংক ইউ বলল। এবং এই কথা শুনে সকলেই তো অবাক হয়ে যায় যে তোমার কি জ্বর হয়েছে, তুমি কি ভুলভাল বকছো? রুবি বলে যে না, আমি সত্যি বলছি, মা আমাকে বললো তোমায় কিছু করতে হবে না, যা করেছো তার জন্য থ্যাংক ইউ। এবং বোনেরা তো অবাক হয়ে যায় যে হ্যাঁ, এই মহিলা আমাদেরই মা তো। জয়ী বলে ওঠে যে আমার তো সন্দেহ হচ্ছে কোনো পেতনি আবার ওর শরীরে বাসা বাঁধেনি তো, কারণ এই মহিলা তো আমাদের মা হতেই পারে না।
লিলি বলে ওঠে যে যদি কোনো পেতনি বাসা বেঁধেও থাকে তাহলে বলতে হবে পেতনিই অনেক ভালো, তাই এই পেতনিকেই আমরা মা বলে মেনে নিই। আমাদের মা তো এই পেতনির থেকেও ভয়ঙ্কর ছিল। এবার লিলি তো তখনই জেনের ঘরে যায় এবং তার পায়ে যে ফোসকা টোসকা পড়েছিল বা সারাদিন এইসব কাজ করার ফলে যে ব্যথা হয়েছিল সেটার মালিশ করে দেয়। লিলি বলে ওঠে যে আমি জানি না কেন তুমি আগের থেকে বদলে গেছো, কিন্তু তুমি যাই হও না কেন এখনই তুমি ভালো। তাই তুমি যদি এমনটাই আমাদের সাথে থাকো তাহলে আমি আর আরচি সারা জীবন তোমার খেয়াল রাখবো। এবং এই বলে লিলি তো সেখান থেকে চলে যায় এবং জেন তো তখনই লক্ষ্য করে যে ঘর থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে। জেন দেখে যে তার নিজের জামা থেকেই বাজে গন্ধ বেরোচ্ছে, কারণ এই প্রাচীন যুগের জেন তো জীবনেও জামা কাচতো না বা ভালো করে স্নানও করতো না। এবং জেন তখনই বাড়ি থেকে বেরিয়ে পিছন দিকে আসে। সে তার জাদুই আংটির সাহায্যে সেখানে একটা হট স্প্রিং নিয়ে আসে এবং সেই হট স্প্রিং এ জেন তো খুবই মন খুলে স্নান করে। এবার স্নান টান করে পরিষ্কার জামা পরে জেন তো মনের খুশিতে নাচতে নাচতে বাড়ির দিকে আসছিল এবং তখনই জেন লক্ষ্য করে যে বনের মধ্যে কারা দুজন গুলুপুচু করছে। এবার জেন তো বুঝতে পারে না যে এরা আবার কারা, এবং তখনই জেন লক্ষ্য করে যে আরে এটা তো তাদের গ্রামের মোড়ল জোন্স, এবং গ্রামের মোড়ল একজন মহিলার সাথে এইভাবে রাতের বেলা রোম্যান্স করছে। জেন তো তখনই সেখান থেকে লুকিয়ে লুকিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা জেনকে দেখে ফেলে। এবার মোড়ল তো তখনই পুরো দোষটা জেনের ঘাড়ি চাপিয়ে দিতে যাচ্ছিল যে জেন এত রাতের বেলা তুমি কি করছো, নিশ্চয়ই তোমার কোনো লুকানো প্রেমিকের সাথে দেখা করতে এসেছো তাই না। জেন বলে ওঠে যে আমার বর অনেকদিন আগেই মারা গেছিল, এখনো আমি আমার পরের বরের জন্য অপেক্ষা করছি, তাই কোনো প্রেমিকের সাথে আমি দেখা করতে আসিনি। জোন্স তো তখনই জেনের দিকে এগিয়ে আসে যে তাহলে এসো আমরা একটা ভালো সময় কাটাই। এবং জেন তখনই তার মেন পয়েন্টে এক লাথি মারে যে বেশি যদি আমার সাথে বাড়াবাড়ি করতে চাও তাহলে এই খবর তোমার বউয়ের কাছে যাবে। এবং এই বলে জেন তো বাড়িতে ফিরে আসে। ওদিকে তার মেয়েরা তো লক্ষ্য করে যে মা এত রাতের বেলা স্নান করতে গেছিল এবং তাদের সন্দেহ তো আরো গাঢ় হয় যে এটা আমাদের মা হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো পেতনি রাতের বেলা স্নান করতে গেছিল যাতে সে তার মনুষ্য রূপ ধারণ করে থাকতে পারে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পরের দিন জেন তো আর্চিকে শাস্তি দেওয়ার মতো করে দাঁড় করিয়ে রেখেছিল। এই দৃশ্য দেখে তার মেয়েরা তো ভাবেই যে আবার আর্চি কি করলো, মা সবসময় লিলির বরের সাথে এমনটা কেন করে। এবার লিলিও তো বাড়িতে এসে দেখে যে তার স্বামীকে নাকি শাস্তি দেওয়া হচ্ছে এবং সে তো তার মায়ের কাছে ছুটে যায় যে মা তুমি আমার স্বামীর সাথে এরকমটা কেন করছো। আর্চি বলে যে না আমাকে মা শাস্তি দিচ্ছে না, আমাকে মার্শাল আর্ট শেখাচ্ছে। এবং তার মেয়েরা তো অবাকই হয়ে যায় যে আমাদের মা কি নিজে মার্শাল আর্ট জানে যে আর্চিকে শেখাচ্ছে। ওদিকে ততক্ষণে জেন সকলের জন্য রান্না করতে শুরু করেছিল এবং সেই দৃশ্য দেখে রুবি আর মেরি তো খুবই অবাক হয়ে যায় যে মা আজকে রান্না করছে, এই প্রথম মনে হয় মা আমাদের জন্য কিছু রান্না করছে, কিন্তু এর মধ্যে আবার কিছু উল্টো পাল্টা মেশানো নেই তো। এবং জেন তো তখনই তাদেরকে ভয় দেখায় যে এক্ষুনি পুরোটা খেয়ে নেবে, না হলে কিন্তু তোমাদের আমি ঘ্যাক করে দেবো। এবং তারা তো খেয়ে দেখে যে এই রান্না তো লিলির হাতের রান্নার থেকেও ভালো। জেন এত ভালো রান্না করেছে, তারা তো কোনোদিন মায়ের হাতের এত ভালো রান্নাই খায়নি। ওদিকে আরচি তো তখনও জেনের বলা পজিশনে ওইভাবেই দাঁড়িয়েছিল এবং জেন তো তাকেও ডেকে নেয় যে তাড়াতাড়ি খাবে এসো। আরচি তো ধপাস করে পড়ে যাচ্ছিল কারণ তার পা খুবই দুর্বল ছিল এবং তারপরে সে আসে এবং তারা সকলে খুব মজা করে জেনের বানানো রান্না খায়। আমরা দেখতে পাই যে খাওয়া দাওয়া করে জেন তো ঘরে চলে যায় এবং তখনই তার ঘরে লিলি দেখা করতে আসে এবং লিলি এতদিনে বুঝে গেছিল যে এটা তার মা না। জেন বলে ওঠে যে আমার 4 মেয়ের মধ্যে তুমি সবচেয়ে বুদ্ধিমতী, কি বলবে বলো। এবং লিলি বলে ওঠে যে তুমি কে আর আমার আসল মা কোথায়। জেন বলে যে তাহলে তুমি বুঝে গেছো আমি সত্যিই তোমার মা নই, কিন্তু আমি জানি না যে তোমার মা কোথায় গেছে। লিলি বলে ওঠে যে মানে, এবং জেন বলে যে আমি আসলে এখান থেকে বিলং করি না, আমি অন্য একটা যুগ থেকে এসেছি এবং সেখান থেকে আমি তোমার মায়ের দেহে চলে এসেছি, কিন্তু আমাকে ভুল ভেবো না, আমি কোনো ডিমন নই, আমিও একটা মানুষই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না নিজেও যে আমি কি করে এখানে চলে এলাম আর তোমার মা আসলে কোথায় গেছে। এবার লিলি তো তখনই বলে যে তার মানে তুমি কি বলতে চাইছো আমার মা মারা গেছে এবং তুমি আমার মায়ের দেহ
দেহটা দখল করে নিয়েছো। এবং জেন তো সেটাই বলে। লিলি বলে যে বাবা মারা যাওয়ার পর থেকে মাকে আমরা আর নিতেই পারতাম না। মা ভীষণই অলস হয়ে গেছিল, ভীষণই রাগী হয়ে গেছিল। মা সবসময় নিজে ভালো মন্দ খেত, কিন্তু কখনোই আমাদেরকে খেতে দিত না। সত্যি বলতে আমরা সব বোনেরাই চেয়েছিলাম মা যদি তাড়াতাড়ি মারা যায় তবেই আমাদের ভালো হবে। কিন্তু এখন যখন আমার মনে হচ্ছে যে মা সত্যি আর নেই, আমি ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারছি না। এবং এই বলে লিলি তো কান্না শুরু করে দেয়। লিলি বলে ওঠে যে তোমাকে দেখতে পুরোই আমার মায়ের মতো, কিন্তু আমি তোমার স্বভাব এবং তোমার ব্যবহার দেখেই বুঝেছি যে এটা আমার মা হতে পারে না। কিন্তু তারপরেও তাহলে কেন তুমি আমার মায়ের ধার দেনা শোধ করলে? জেন বলে ওঠে যে তাহলে তুমি কি চাও, আমি এখান থেকে চলে যাই? তুমি যদি চাও তাহলে আমি চলেও যেতে পারি, কারণ এই দেহ থেকে আমি তো বেরোতে পারবো না। যতদিন না আমি মরছি ততদিন হয়তো আমাকে এই দেহেই থাকতে হবে। তোমরা যদি চাও তাহলে আমি এখান থেকে চলে যাব। এবং লিলি তো তখনই বলে ওঠে যে না, কখনোই না, আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ। আমি খালি জানি না যে এই সত্যিটা আমি কি করে মেনে নেব, যে আমার মা আমার চোখের সামনে আছে কিন্তু সে আমার আসল মা না, মানে তার দেহে অন্য কেউ রয়েছে। এবং জেন তো তখনই বলে ওঠে যে তুমি জানিও তোমার সিদ্ধান্ত কি, তোমরা কি চাও আমি এখানে থাকি নাকি চলে যাই? এবং এই বলে জেন তো কম্বল কাচতে বেরিয়ে যায়। কারণ আগের জেন তো কোনোদিনই তার ঘরের চাদর কম্বল এইসব কিছুই কাচতো না, না কেচে কেচে সেই সবে একদম গন্ধ হয়ে গেছিল। আমরা দেখতে পাই জেন তো পুকুর ধারে কম্বল কাচতে গেছিল, এবং আশেপাশের মহিলারা তাকে দেখে তো প্রথমে চিনতেই পারে না যে তুমি কি, তোমাকে তো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না, কারণ জেন তো এই ধরনের কাজ কখনো করতোই না। জেন বলে ওঠে যে আমি জেন, এবং তারা তো নাম শুনেই পালায় যে ওরে বাবারে, এই শয়তান মহিলা আবার এখানে কেন এসেছে। এবার তারা ছুটে পালানোর সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হয় এমি। এবং এমি ছিল সেই মহিলা যার সাথে জোনস, মানে কিনা এই গ্রামের মোড়ল, ওই জঙ্গলের ভিতর রোম্যান্স করছিল। এবার এমি তো জেনকে দেখেই বলে ওঠে যে তুমি তুমি এখানে কি করছো? যাই হোক, আমি তোমাকে ভয় পাই না, আমি এখানে কাপড় কাচতে এসেছি, কাপড় কেচে চলে যাব। জেন মনে মনে ভাবে যে আসলে এমিও তো গ্রামের একজন বিধবা, তাই নিশ্চয়ই মোড়ল তার থেকে কোনো বাজে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, বা বলা ভালো তার দুর্ব্যবহার করছে। জেন বলে ওঠে যে এমি, তোমাকে তো বেশ ভালো দেখতে, তাহলে তুমি এই বুড়ো মোড়লের সাথে কেন রোম্যান্স করছো? আমার মনে আছে যে তোমার বর পাহাড় থেকে পড়ে মারা গেছিল। আমি জানি যে তোমাদের অবস্থা এখন ভালো না, কিন্তু তাই বলে ওই বুড়োর ওপর তোমায় ডিপেন্ডেন্ট হতে হবে না, তুমি অন্য কিছু করতে পারো। এবং এমনি তো সেখান থেকে রেগে মেগে চলে যায় যে আমার কথা তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। এবার জেন আর কি করবে, সে তো বাড়িতে চলে আসে। এবং সে বাড়িতে এসে দেখে যে তার 4 মেয়ে এক জায়গায় বসে কিছু একটা করছে। সে আর্চিকে জিজ্ঞাসা করে যে সকলে কি করছে, এবং আর্চি জানায় যে তারা 4 বোনেরা মিলে এমব্রয়ডারি করছে। আসলে তাদের তো কিছু একটা করে সংসারে টাকা অর্জন করতে হতো, যেহেতু জেন সবসময় এমনটা করতো, তাই জন্য এই 4 বোন এমব্রয়ডারি করে সেলাই করে সেগুলো বাজারে বিক্রি করার চেষ্টা করত, এবং তেমনভাবেই তারা অর্জন করত। এবার রুবি তো তখন খুবই ছোট ছিল, তাই জন্য সে তখনও এমব্রয়ডারি শিখতে পারেনি, কিন্তু বাকি বোনেরা এই কাজে করতো, তো তাতে যে তাদের খুব বেশি অর্জন হতো তাও না। এবং জেন তো তখনই বলে ওঠে যে আমি যেমন ভাবে বলছি লিলি, তুমি তেমন ভাবে সেলাই করো। এবং জেন তাকে ডিরেকশন দিতে থাকে। জেন মনে মনে ভাবে যে আমি একটা মিশনের জন্য ডাবল সাইডেড এমব্রয়ডারি শিখেছিলাম, সেই রকম এমব্রয়ডারি প্রাচীন যুগে কেউই করতো না, তাই আমি যদি এটা এদের শেখাতে পারি তাহলে এরা বেশি লাভ করতে পারবে। জেনের কথা মতো লিলি তো সেলাই করে, এবং আমরা দেখতে পাই একটা খুব সুন্দর ফুল আর প্রজাপতি সে সেলাই করেছিল। এবার অন্য বোনেরা তো বলে ওঠে যে এ আর এমন কি, এটা তো সাধারণই একটা ডিজাইন। এবং তারা যখনই এমব্রয়ডারির রুমালটা তুলে দেখে, তারা দেখে পিছন দিকেও একটা খুব সুন্দর ডিজাইন হয়েছে, এবং এরকম তো তারা টেকনিক তখনও দেখেইনি। তাই তারা সকলে মিলে ডাবল সাইডেড এমব্রয়ডারি করতে থাকে, যাতে করে তারা বেশি টাকা উপার্জন করতে পারে। অপরদিকে জেনও ভাবছিল যে কি করলে তারা আরো বেশি টাকা ইনকাম করতে পারবে, তাহলে তারা বাড়ি ঘর সারাতে পারবে, একটু জমি কিনতে পারবে, কৃষিকাজ করতে পারবে, মানে বলতে গেলে তাদের লাইফস্টাইলটা একটু উন্নত হবে। এবং তখনই জেন মনে মনে ভাবে যে আমি শিকার করতে যেতে পারি, এই ধরনের কাজ তো আমি ভালোই করতে পারি, শিকার করে আনলে সেটা বিক্রি করে টাকাও পাওয়া যাবে, আর নিজেদের খাওয়ার জন্য মাংস পাওয়া যাবে। এবং জেন তো শিকার করতে বেরিয়ে যায়। অপরদিকে লিলি তো সকলের জন্য রান্না করে অপেক্ষা করছিল, এবং তারা দেখে যে জেন আসছেই না। তারা জেনের ঘরে গিয়ে দেখে যে জেন ঘরে নেই, এবং লিলি তো চিন্তায় পড়ে যায় যে আমি মাকে বলেছিলাম বলেই সে কি বাড়ি ছেড়ে চলে গেল।
এবার আমরা অপরদিকে এই গ্রামের মোড়ল মানে সেই শয়তান দুশ্চরিত্র জোন্সকে দেখতে পাই, এবং আমরা তার মোটকা সোটকা স্ত্রীকেও দেখতে পাই। তার একজন ছেলেও ছিল যে কিনা একদমই গবেট টাইপের ছিল, এবং জোন্স তো তার ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিল। জোন্স মনে মনে ভাবে যে আমার এই গবেট ছেলেকে কেই বা বিনে পয়সায় বিয়ে করবে, আর বিয়ে করলে দেনমোহরেও তো মেয়ের বাড়িকে টাকা দিতে হবে, সেই টাকাও আমি দিতে চাই না। তাই এমন কোনো পাত্রে খুঁজে বার করতে হবে যার সাথে বিনামূল্যে ছেলেকে পার করে দেওয়া যায়। এবং তখনই জোন্স ভাবে যে এই গ্রামে জেনের মেয়েদেরকে খুব ভালো দেখতে, তার একটা মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে দিতে পারি তাহলে খুবই ভালো হয়। এবার জোন্স তখনই জানতে পারে যে জেন বাড়িতে নেই, এবং জোন্স ভাবে যে এটাই হচ্ছে আসল সুযোগ এদের ওপর হামলা করার। জেন যেহেতু বাড়িতে নেই তাই এরা কিছুই করতে পারবে না। এবার সে তো গিয়ে জেনের বাড়ির সামনে ঝামেলা শুরু করে। আমরা দেখতে পাই যে জোন্স একটা ছেলেকে সেখানে নিয়ে গেছিল যার গায়ে কিনা মারের দাগ ছিল। জোন্স বলে ওঠে যে লিলি, তোমার বর এই ছেলেটাকে খুব পিটিয়েছে, এখন এ তো ক্ষতিপূরণ চাইছে, ক্ষতিপূরণ হিসাবে 5টা রৌপ্যমুদ্রা চায়, তো তোমরা কি সেটা দিতে পারবে? তাহলে তোকে ক্ষতিপূরণ দিয়ে ঝামেলা মিটিয়ে নাও। এবার আরজি তো বলে যে না, আমি ওকে মারিনি, এমনিও আরজি এতই শান্ত ছিল, সে আর কাকেই বা মারবে। কিন্তু তাদের কথা গ্রামের কেউই বিশ্বাস করে না, এবং সকলেই বলতে থাকে যে ক্ষতিপূরণ তো দিতেই হবে। এবার 5টা রৌপ্যমুদ্রা দেওয়া তাদের পক্ষে তো সম্ভব ছিল না, এবং তখনই জোন্স বলে ওঠে যে ঠিক আছে, তাহলে টাকাটা আমি দিয়ে দেব, কিন্তু তার বদলে তোমাদেরও তো কিছু করতে হবে। তাহলে এক কাজ করা যাক, তোমার এক বোনের সাথে আমার ছেলের বিয়ে দিই, ধরে নাও তার দেনমোহর স্বরূপ 5 টাকাই আমি দিয়ে দিলাম। এবার মেরি, রুবি এরা তো চেঁচাতে থাকে যে না, আমরা কখনোই মানবো না, এবং জোনসের লোকেরা তো তখনই তাকে ধরে টানটানি শুরু করে দেয় যে না, তোমাদেরকে আমার সাথে যেতেই হবে। এবার ততক্ষণে সেখানে জেন চলে এসেছিল, এবং জেন তো ভিড়ের পিছনে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল। জেন বলে ওঠে যে কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত ঝামেলা কিসের? এবং লিলি তো আলটিমেটলি জেনকে দেখে আশ্বস্ত হয় যে না, মা তাহলে বাড়ি ছেড়ে যায়নি। এবার জোন্স তো চাচাতে থাকে যে তোমার মেয়ের বর এই ছেলেটাকে এইভাবে পিটিয়েছে, এখন এর ক্ষতিপূরণ কে দেবে বলো? আমি তোমাদের ভালোই করতে চাচ্ছিলাম, কিন্তু তোমাদের তো আবার সেই সব সহ্য হচ্ছে না। আমি বলছি তোমার একটা মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দাও। জেন বলে ওঠে যে যদি আর্চি কাউকে মেরেও থাকে তাহলে সমস্যাটা আর্চির সাথে, কিন্তু আমার মেয়েদের বিয়ের কথা এখানে উঠছে কেন? তাছাড়া তোমার ওই গবেট ছেলেকে কে বিয়ে করবে? হ্যাঁ, আর আমি আমার মেয়েদের যাদের সাথে বিয়ে দেব তাদেরকে আমার বাড়িতে এসে থাকতে হবে। বলো তুমি কি তাতে রাজি আছো? এবার জোন্স তো অবশ্যই তাতে রাজি ছিল না। জেন তো তখনই ওই মার খাওয়া ছেলেটিকে বলে যে তোমাকে আর্চি মেরেছে? ছেলেটি চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ, আমাকে মেরেছে, তোমরা যদি আমাকে ক্ষতিপূরণ না দাও তাহলে আমি এক্ষুনি কোর্টে যাব। এবার জেন তো তখনই ঠাস করে তাকে এক চড় মারে, এবং সে তার জুতো খুলে ছেলেটার মুখ মুছতে থাকে, এবং জেনের কাপড়ের জুতোতে ছেলেটার মুখে যে সমস্ত নকল রং লাগানো ছিল, মানে নকল মারের দাগ ছিল, সেগুলো সবই উঠে আসে। জেন তো সকলকে দেখিয়ে বলে ওঠে যে দেখো, এই নাকি মারের দাগ, এবার তোমরা সকলেই বিচার করো যে আর্চিকে আমরা কি শাস্তি দেব। এবার গ্রামের অন্যান্যরাও তো জানতো যে আর্চি আসলেই শান্ত এবং সে এইসব কিছু করবে না। ছেলেটি তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জেন তো তখনই তার ঘেঁটি ধরে যে মার খাওয়ার জন্য তুমি এখানে এসেছিলে তাই না? তাহলে তো তোমাকে একটা ভালো মতো পিটুনি দেওয়াই দরকার মনে হচ্ছে। এবং এই বলে জেন তো তাকে ভালো মতো পিটুনি দেয় যে এই নাও, তোমার মিথ্যে নালিশ আমি সত্যিতে পরিণত করলাম। জেন বলে ওঠে যে জোন্স, তুমি কি এখনো চাও আমার বাড়ির মেয়েকে তোমার বউ হিসেবে নিয়ে যেতে? তাহলে মনে রেখো, আমার মেয়েরা প্রত্যেকে যাদেরকে বিয়ে করবে তাদেরকে আমার বাড়িতে এসে থাকতে হবে, আর তুমি যদি আমার মেয়েদের পিছনে লাগতে এসেছো তাহলে কিন্তু আমি তোমার সত্যিটা ফাঁস করে দেব। তোমার বউকে এখানে ডাকো, তাকে একটু দেখতে বলো তোমার গলায় কোনো কামড়ের দাগ আছে নাকি। এবার জোন্সের বউ তো তখনই সেখানে চলে আসে, এবং সে দেখে যে সত্যি তার বরের গলায় হিকির দাগ, এবং সে তো তার বরকে আচ্ছা করে পেটায়। কিন্তু জেন জোন্সের দুশ্চরিত্রতা ফাঁস করে দিলেও সে কিন্তু এমির নাম ফাঁস করেনি, কারণ জেন এটাও জানতো যে এমি একটা গ্রাম্য বিধবা মহিলা, সে হয়তো কোনো একটা মুশকিলে পড়েই এই মোড়লের সাথে সম্পর্ক করতে বাধ্য হয়েছিল, তাই জন্য জেন এমের সম্মানটা নষ্ট করেনি। ওদিকে জেনের মেয়েরা তো এতদিনে সত্যি বুঝতে পারে যে তাদের মা বদলে গেছে, এবং তাদের মা আসলেই আর আগের মতো নেই, সে এখন মেয়েদেরকে ভালোবাসে। এবার জেন তো তখনই সেই লোকগুলোকে ধরে যাদেরকে জোন্স কাজে লাগিয়েছিল, এবং সে বলে ওঠে যে তোমাদেরকে নিশ্চয়ই জোন্স টাকা দিয়েছে এই নকল অ্যাক্টিং করার জন্য তাই না? সেই টাকাগুলো এক্ষুনি আমার কাছে জমা দাও, না হলে কিন্তু খবর আছে। এবং জেন তো তাদের থেকে ওই টাকা নিয়ে নেয়।
আমরা দেখতে পাই যে এইসব ঘটনা যখন হচ্ছিল, এমি পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। এবং সবাই চলে যাওয়ার পর এমি জেনের কাছে আসে। এমি বলে ওঠে যে জেন, তুমি আজকে আমার নামটা ফাঁস করনি, তার জন্য অনেক ধন্যবাদ। আসলে জোনস আমাকে ভয় দেখাতো যে আমার স্বামী মারা গেছে, তাই জন্য সে আমাদের কৃষি জমিটা হাত করে নেবে এবং এইভাবেই ব্ল্যাকমেল করে সে আমাকে এইভাবে সম্পর্ক করতে বাধ্য করেছিল। আগের দিন রাতের বেলা তুমি যখন আমাদের দেখেছিলে, সেটাই আমাদের প্রথমবার ছিল। এবং তুমি চলে আসায় আমি তো আশ্বস্তই হয়েছিলাম যে যাক, এবারের মতো বেঁচে গেলাম। তুমি সত্যিই আমাকে বাঁচিয়ে দিয়েছো। জেন বলে ওঠে যে খুব ভালো কথা, তাহলে থ্যাংক ইউ জানানোর জন্য কিছুদিন পর তুমি আমার বাড়িতে চলে এসো, কারণ আমি আমার বাড়িটা সারাবো ঠিক করেছি, তাই কিছু লোকের সাহায্য লাগবে। এবং এমনি তো খুশি মনে তাতে রাজি হয়ে যায়। এবার জেন তো বাড়িতে এসে তার মেয়েকে এই বাড়ি সারানোর কথা বলে। এবং লিলি তো অবাক হয়ে যায় যে এত টাকা আমরা কোথা থেকে পাবো বাড়ি সারানোর মতো। এবং জেন তো তাকে টাকার পুঁটলি বার করে দিয়ে বলে যে এইটা আমি স্বীকার করে অর্জন করেছি, এখন থেকে বাড়ির সমস্ত টাকার দায়িত্ব তোমার, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। এবং লিলি তো তখনই জেনকেই মা বলে জড়িয়ে ধরে, কারণ জেন তাদের মা না হলেও মায়ের সমস্ত কর্তব্য সেই পালন করছিল। জেন বলে যে কিছুদিন পরই তো আমরা বাড়িটা সারাবো, তাই কিছু লোকের সাহায্য তো দরকার হবে, কিন্তু আমার সাথে প্রতিবেশীদের সম্পর্ক তো খুব খারাপ, তাই কোনোভাবে তাদের সাথে সম্পর্কগুলো ঠিক করতে হবে। লিলি বলে ওঠে যে আমাদের যে প্রতিবেশী আঙ্কেল গু, সে আমাদের খুবই ভালোবাসতো এবং বাবা মারা যাওয়ার পর সে আমাদের অনেকই দেখভাল করেছে, কিন্তু যবে থেকে তুমি ওই জুয়া খেলার অভ্যাস ধরেছো, তবে থেকে তাদের সাথে ঝামেলা লেগেছিল। এবার জেন তো বলে যে এই সম্পর্কগুলো আমাদেরকে আবারও রিপেয়ার করতে হবে। এবং সে তো তখনই আর্চিকে সেখানে ডাক দেয় এবং জেন আর আর্চি মিস্টার গু মানে তাদের প্রতিবেশীর বাড়ি যায়। জেন বলে যে আমি যে হাঁস শিকার করেছি সেখান থেকে একটা নিয়ে চলো, আমরা তাদেরকে এটাই উপহার স্বরূপ দেবো এবং তাদের কাছে ক্ষমা চাইবো। এবার জেন তো মিস্টার গুয়ের বাড়িতে যায়, কিন্তু সেই যেই দরজা খুলে দেখে যে জেন এসেছে, সে তো দরজা বন্ধ করে দেয়। যে ঝগড়ুটে মেয়ে, তুমি কেন এসেছো, তোমাকে আমরা কিছুতেই বাড়িতে ঢুকতে দেবো না। জেন তো প্রচন্ড শক্তিশালী ছিল, সে এক লাথি মেরে দরজা খুলে দেয় এবং সে জোর করে তাদের বাড়িতে ঢুকে আসে। এবার মিসেস গু তো যাচাতে শুরু করে যে তোমার সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না, তোমাদের আমরা এত ভালো করার চেষ্টা করেছিলাম, তারপরেও তুমি আমাদের ক্ষেতের সবজি চুরি করেছো, আমার গরুর গোবর চুরি করেছো। যে মনে মনে ভাবে যে গরুর গোবর, এটাও কি কোনো চুরি করার জিনিস? এবং সে বলে ওঠে যে আহা, রাগ করছো কেন, যে সমস্ত সবজি আমি চুরি করেছি তা আমি ফেরত দিয়ে দেব, আর গরুর গোবর ফেরত দিতে পারবো কিনা জানি না, তবে তার বদলে এই হাঁসগুলো আমি শিকার করেছি, এটা তোমরা রাখো, এটা রান্না করে খেও। এবং এই দৃশ্য দেখে মিস্টার আর মিসেস গুও তো অবাক হয়ে যায় যে হঠাৎ করে এই মহিলা এত ভালো হয়ে গেল কি করে। জেন বলে যে দেখো, আমি তোমাদের প্রমিস করছি যে আমি কখনো আর তোমাদের সাথে কোনো ঝামেলা করব না, কিন্তু দয়া করে সম্পর্কটা আগের মতো করে দাও, আমার মেয়েরাও তোমাদেরকে আঙ্কেল আন্টি হিসেবে খুবই ভালোবাসে, কিছুদিন পরই আমরা বাড়ি সারাবো, তাই তোমাদের সাহায্য দরকার। এবং মিস্টার আর মিসেস গুও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার জেনের মিস্টার গুদের সাথে এই সমস্ত ঝামেলা দেখার জন্য গ্রামের অনেক লোক কিন্তু সেখানে জড়ো হয়ে গেছিল। এবং জেন লক্ষ্য করে যে তারা বাদাম খেতে খেতে ঝামেলা দেখছে। এবং জেন তখনই মনে মনে ভাবে যে আমার কাছে আরও একটা বিজনেস আইডিয়া এসেছে। সে তো বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে বাড়িতে কি বাদাম রয়েছে, এবং আর্চি তো সঙ্গে সঙ্গে এক ঝুড়ি বাদাম এনে দেয়। জেন বলে ওঠে যে তাড়াতাড়ি তোমরা বাদামগুলো ছাড়িয়ে ফেলো, তারপর আমি এই বাদাম দিয়ে দারুণ একটা জিনিস বানাবো। জেন তার ওই ম্যাজিক্যাল আংটির সাহায্যে কিছু চিনি এবং কর্নস্টার্চ প্রাচীন যুগে নিয়ে আসায় এবং সেটা দিয়ে ওই বাদামগুলো মিশিয়ে জেন তো মিষ্টি মিষ্টি দারুণ বাদাম তৈরি করে। সেটা থেকে তো খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। তার চার মেয়ে তো এই ধরনের খাবার কখনো খায়নি এবং ছোটটা তো আর কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে যে মা, আমি এখান থেকে একটু খাবো। লিলি তো তাকে বারণ করে যে না না, এগুলো আমরা বিক্রি করার জন্য বানাচ্ছি। এবং জেন তো বলে যে না, এই প্রথম ব্যাচটা তোমরা সবাই খেয়ে দেখো, তোমরা খেয়ে মতামত দাও যে কেমন হয়েছে, তারপর আমরা এটা বাজারে বিক্রি করব। এবং লিলি, তুমি গিয়ে এক বাটি বাদাম মিস্টার আর মিসেস গুকেও দিয়ে এসো। এবার লিলি তো তখনই তাদেরকে দিয়ে আসে এবং তাদের খেয়েও দারুণ লাগে। গ্রামের অনেকেও এই বাদাম টেস্ট করে এবং সকলেরই খুব ভালো লাগে। ঠিক করে যে পরের দিন সে বাজারে যাবে কোনো দোকানে এটা বিক্রি করতে। জেন আর আর্চি পরের দিন বাজারের একটি দোকানে হাজির হয় এবং বাজারে লিলি এবং জয়ী এরাও এসেছিল এমব্রয়ডারি বিক্রি করতে। জেন তাদের বলে যে তোমরা তোমাদের কাজটা করো, আমি এটা বিক্রি করি, তারপর এক জায়গায় এসে আমরা মিট করব।
এবার জেন তো একটা রেস্তোরাঁয় যায় তার সেই বাদাম দেখাতে, এবং রেস্তোরাঁর মালিক তো বলে ওঠে যে বাদাম, এই সামান্য জিনিস আমরা আবার কারোর থেকে কিনে কেন খাবো, এটা তো আমরা নিজেরাই বানাতে পারি। জেন বলে যে এটা কিন্তু অন্য রকমের বাদাম, এটা আমাদের ফ্যামিলির সিক্রেট রেসিপি, এটা খেয়ে দেখো। এবং সেই বাদাম খেয়ে ওই রেস্তোরাঁর মালিকের তো খুব ভালো লাগে, এবং সে বলে ওঠে যে তুমি কি রেসিপি বিক্রি করতে রাজি আছো? জেন বলে যে রেসিপি আমি বিক্রি করব না, তবে তোমার দোকানের সাথে কন্ট্রাক্ট করতে রাজি আছি। এবং এই বলে সে তো দোকানের সাথে কন্ট্রাক্ট করে যে সে এই দোকানে বাদাম সাপ্লাই দেবে, এবং অ্যাডভান্স হিসেবে সে তো বেশ কিছুটা টাকাও পেয়ে গেছিল। এবার এখান থেকে বেরিয়ে তারা তো লিলি আর জয়ীর কাছে আসে, তারা এমব্রয়ডারির দোকানে এমব্রয়ডারি বেচতে গেছিল। এবার আরজি দোকানের ভিতরে ঢোকে লিলিকে ডাকার জন্য, কিন্তু তাকে দোকান থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। জেন তো বলে ওঠে যে কি ব্যাপার, এবং আরজি বলে যে ওরা লিলি আর জয়ীকে ধরে রেখেছে। এবার দোকানের কর্মচারী তো তখনই বলে ওঠে যে ওরা একটা দামি এমব্রয়ডারি নষ্ট করে দিচ্ছিল, তাই যতক্ষণ না তোমরা ও টাকা দিচ্ছ ততক্ষণ ওদেরকে ছাড়া হবে না। এবার জেন তো সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে ঢুকে আসে, এবং সে দেখে যে দোকানের মালিক লিলি আর জয়ীকে ধরে রেখেছে, যে তোমরা এই এমব্রয়ডারিটা নষ্ট করেছো, তাই তোমাদেরকে এই টাকা দিতে হবে, যতক্ষণ না টাকা দিতে পারবে ততক্ষণ এখান থেকে বেরোতে দেব না। আসলে দোকানদারের অন্য মতলব ছিল, লিলি এখানে এসেছিল ওই ডাবল সাইডেড এমব্রয়ডারি বিক্রি করতে, এবং দোকানদার তার টেকনিক জানতো না। দোকানদার ভাবছিল যে এদেরকে এইভাবে ভয় দেখিয়ে ও ওই টেকনিকটা জেনে নেবে, এবং এই জন্যই সে তো লিলি আর জয়ীকে ধরে রেখেছিল। কিন্তু তখনই সেখানে জেন প্রবেশ করে। জেন বলে ওঠে যে কি, কত টাকা চাই তোমার? এবার লোকটা তো বলে ওঠে যে 100 টাকা, এই এমব্রয়ডারি যেটা নষ্ট হয়েছে সেটার দাম 100 টাকা। জেন বলে ওঠে যে তাই নাকি, তা দেখি তোমার কোন এমব্রয়ডারির দাম 100 টাকা। জেন দেখে যে দোকানদার একটা অত্যন্ত ধুলো পড়া পুরনো এমব্রয়ডারি দেখায়, যেটা কিনা বিক্রি হচ্ছিল না। জেন বলে ওঠে যে এই ধুলো পড়া পুরনো জিনিস তুমি আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছো। দোকানদার তো বলে ওঠে যে আজকে তোমার মেয়েরা বাদে আর কেউই দোকানে আসেনি, তার মানে তারাই নষ্ট করেছে। জেন বলে ওঠে যে নষ্ট করেছে, তা কিভাবে নষ্ট করেছে? দোকানদার তো বলতে থাকে যে দেখছো না, সুতো উঠে আছে, সুতো কেটে গেছে, নিশ্চয়ই ওরা হিংসুটিমি করে এমনটা করেছে। এবং জেন তো তখনই তার মাথা টেবিলে চেপে ধরে, যে এই রুমালের ওপর 1 ইঞ্চি পুরো ময়লা জমেছে, তোমার জিনিস ইঁদুরে কেটেছে না তুমিই কেটেছো সেটা তুমিই জানো, কিন্তু আমার মেয়েরা যদি এতে হাত দিত তাহলে নিশ্চয়ই এর ওপর 1 ইঞ্চি ধুলোর প্রলেপ পড়ে থাকতো না। আমি খুব ভালো করেই জানি যে তুমি এই ডাবল সাইডের টেকনিকটা চুরি করার জন্য ওদেরকে ভয় দেখাচ্ছ, কিন্তু তুমি মনে হয় জানো না ওদের টেকনিকটা কে শিখিয়েছে, তাহলে তারই মুখোমুখি হও। এবার তখনই তো দোকানদার তার সেপাইদের ডাকে যে তোমরা কি চোখে কানা, দেখতে পারছো না এই মহিলা আমায় মারছে, একে ধরো। এবং তারা জেনকে ধরতে আসে, কিন্তু জেন তো এক লাথিতে তাদের সকলকে ফেলে দেয়। জেন খুশি পকিয়ে বলে ওঠে যে তুমি আমার মেয়েদের বুলি করবে। এবার তখনই সেখানে ঝগড়ার আওয়াজ শুনে হাজির হয় সিপাই ফিলিপ, এবং দোকানদার তো ফিলিপকে গিয়ে বলে যে দেখুন না, এই মহিলা আমাদের এখানে এসে ঝামেলা করছে। এবং ফিলিপ তো আরও একবারের মতো জেনকে দেখে, এবং সে তো জেনকে দেখেই বসে পড়ে যে আরে ম্যাডাম, আপনি আপনি আমার এখানে কেন? আপনার কোনো ঝামেলা হলে আমাকে বলুন, এই দোকানদার আপনার সাথে অসভ্যতা করছে, আমি একে এক্ষুনি মজা দেখাচ্ছি। সে তো উল্টে দোকানদারকে দিয়েই জেনের কাছে ক্ষমা চায়, এবং জেনও সগর্বে তার 2 মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আমরা দেখতে পাই একদিকে বাদামের সেল, অন্যদিকে এমব্রয়ডারি, 2 দিক থেকে তাদের ভালো ইনকাম হচ্ছিল, এবং জেনের সকল মেয়েরাই তাকে একদম মা হিসেবে মেনে নিয়েছিল। জয়ী, যে কিনা এতদিনও জেনকে ভালো করে বিশ্বাস করতে পারছিল না, সেও আলটিমেটলি জেনকে বিশ্বাস করে, এবং তারা সকলেই জেনকে জড়িয়ে ধরে। জেন প্রতিজ্ঞা করে যে তোমাদের 4 জনকে আমি সবসময় প্রোটেক্ট করব, এবং তোমাদের 4 জনকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এবং জেন এভাবেই একটা ডিসফাংশনাল ফ্যামিলিকে হ্যাপি ফ্যামিলিতে রূপান্তরিত করে। এবং এখানেই আমাদের এই মিষ্টি মজাদার ড্রামাটা শেষ হয়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটাই ক্লিক করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।